শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজ আমরা শত বছর পুরনো এমন একটা বাংলা ছোট গল্পের পাতা উল্টাবো, যেটা বলতে পারেন স্রেফ একটা সাধারণ গল্প নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা আসলে সামাজিক অবিচার আর সংকীর্ণ মানসিকতার বিরুদ্ধে একটা প্রচণ্ড শক্তিশালী আর নাটকীয় প্রতিবাদ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, এই গল্পের মূল বার্তাটা ১০০ বছর পেরিয়ে আজও আমাদের সমাজে একদম সমানভাবে প্রাসঙ্গিক। ভেবে দেখুন তো, বিয়ের আসরে কনের সম্মানের চেয়ে যখন যৌতুকের সোনার ওজনটাই বেশি জরুরি হয়ে পড়ে, তখন ঠিক কি ঘটে। চলুন একদম সরাসরি সেই চরম উত্তেজনাপূর্ণ মুহূর্তটাই ঢুকে পড়ি। এমন এক বিয়ের আসর যেখানে নিছক লোভ আর অবিশ্বাসের কারণে বিয়ের ঠিক আগ মুহূর্তে একটা ভয়ঙ্কর নাটকীয়তা তৈরি হয়। ১ নম্বর, রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর। তো মূল গল্পে ঢোকার আগে এর পেছনের মাস্টারমাইন্ডকে নিয়ে একটু কথা বলতেই হয়। কিংবদন্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১৮৬১ সালে জন্ম, আর মাত্র ১৫ বছর বয়সে প্রথম কবিতা বনফুল প্রকাশ। এরপর ১৯১৩ সালে গীতাঞ্জলির জন্য নোবেল জয়। তার এই উত্থান সত্যিই অভাবনীয়। আর ঠিক তার পরের বছর মানে ১৯১৪ সালে তিনি প্রকাশ করলেন অপরিচিতা। তিনি যে সাহিত্যকে সমাজ বদলের কত তীক্ষ্ণ একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারতেন, এটা তারই প্রমাণ। এখানে একটা চমৎকার ব্যাপার হলো, রবীন্দ্রনাথ তার ছোট গল্প লেখার অসামান্য দক্ষতা দিয়ে সমাজের সবচেয়ে অন্ধ ত্রুটিগুলোকে একেবারে সরাসরি আঘাত করেছিলেন। তিনি প্রচুর গল্প লিখেছেন ঠিকই, কিন্তু অপরিচিতা একেবারে অন্য লেভেলের, কারণ এখানে তিনি প্রথাগত নিয়মের তোয়াক্কা না করে অত্যন্ত বলিষ্ঠভাবে সে কালের উচ্চবিত্ত সমাজের মানসিক দৈন্যকে চ্যালেঞ্জ করেছিলেন। ২. আদরে বর অনুপম। এবার চলুন গল্পের কথক মানে খোদ পাত্র অনুপমের কথায় আসা যাক। ২৭ বছর বয়সী এই যুবক মূলত নিজের জীবনেই একজন নিষ্ক্রিয় দর্শক মাত্র। অনুপম কিন্তু বেশ অকপটেই স্বীকার করে নেয় যে তার চেহারা বেশ সুন্দর হলেও জীবনে আসলে নিজস্ব কোনো অর্জন বা গভীরতা নেই। ভাবা যায়, পণ্ডিত মশাইরা তাকে রীতিমতো শিমুল ফুল বা মাকাল ফল বলে ডাকতেন। মানে ওই যে বাইরে থেকে দেখতে দারুণ আকর্ষণীয় কিন্তু ভেতরে একেবারে ফাঁপা। অনুপমের চরিত্রটাও ঠিক তেমনই। আর এই উক্তিটা শুনুন, এটা খুব চমৎকারভাবে তার চরম অপরিপক্কতাকে তুলে ধরে। ছোটবেলা থেকেই মায়ের অতিরিক্ত আদরে বড় হয়েছে সে। মা তাকে বাইরের পৃথিবীর কোনো রুক্ষতার আঁচই লাগতে দেননি। ফলে অনুপম কখনোই স্বাবলম্বী একজন পরিণত মানুষ হয়ে উঠতে পারেনি। ৩ নম্বর, মামার যৌতুকের দাবি। এবার চলুন পরিবারের আসল পাওয়ার ব্রোকারের দিকে তাকাই। অনুপমের প্রবল প্রতাপশালী এবং বলা যায় চরম লোভী মামা। মামা হলেন এমন একজন মানুষ যাকে তুলনা করা হয়েছে ফল্গু নদীর অন্তঃসলীলা বালির সাথে, যে কিনা চারপাশের সবকিছু থেকে রস একদম নির্মমভাবে শুষে নেয়। তার কাছে বিয়ে মানে দুটি মনের মিলন টিলন কিচ্ছু নয়, স্রেফ একটা ঠান্ডা মাথার বিজনেস ডিল। তার এমন একটা বেহাই চাই যার টাকা নেই কিন্তু টাকা দিতে বাধ্য থাকবে, মানে যাকে আজীবন ইচ্ছামতো শোষণ করা যাবে। ঠিক এই জায়গাটাতেই সংঘাতটা বাধে। একদিকে মামা, যার মাথা ভর্তি শুধুই বৈষয়িক হিসাব নিকাশ, আর ঠিক তার উল্টো দিকে আছেন কনের বাবা শম্ভুনাথ বাবু, একদম শান্ত ধীরস্থির কিন্তু প্রচণ্ড আত্মমর্যাদাবোধ সম্পন্ন একজন মানুষ। তিনি বিশ্বাস করেন বিয়ে হল পারস্পরিক শ্রদ্ধা আর সম্মানের সম্পর্ক। বুঝতেই পারছেন, এই দুই বিপরীত মেরুর মানুষের মধ্যে বড়সড় একটা ধাক্কা তো লাগবেই। ৪. বিয়ের দিনের অপমান। তো চলে এলো সেই কাঙ্ক্ষিত বিয়ের দিন। চারদিকে জাঁকজমক, প্রচণ্ড হইচই, আর বরযাত্রীদের মনে অদ্ভুত এক অহংকার। কিন্তু মামার স্পর্ধা যেন এবার সব সীমা ছাড়িয়ে গেল। তিনি বিয়ের আসরেই সাথে করে একজন শ্যাকরা মানে স্বর্ণকার নিয়ে হাজির। কেন? কারণ বিয়ের কাজ শুরু হওয়ার আগেই তাকে কনের গয়নার বিশুদ্ধতা আর ওজন মেপে দেখতে হবে। মানে তিনি কনের পরিবারকে সরাসরি চোর সন্দেহ করছেন, পাছে তারা গয়নার ওজনে ঠকিয়ে দেয়। একবার নিজেকে ওই জায়গাটিতে দাঁড় করিয়ে ভাবুন তো, শত মানুষের সামনে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন বাবার অতি স্নেহের দেওয়া আশীর্বাদের গয়না যখন কষ্টি পাথরে ঘষে ঘষে মাপা হচ্ছে, তখন সেই বাবার মনের অবস্থা কেমন হতে পারে। শম্ভুনাথবাবু এবার কি করবেন তা নিয়ে রীতিমতো একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়। ৫ নম্বর, এক নীরব শক্তিশালী বিদ্রোহ। অনেকেই হয়তো ভাববেন তিনি রাগে ফেটে পড়বেন,
কিন্তু না, শম্ভুনাথ বাবুর প্রতিক্রিয়া ছিল একটা শান্ত অথচ সাংঘাতিক রকমের ধ্বংসাত্মক বিদ্রোহের নিদর্শন। সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল, শম্ভুনাথ বাবু যখন সরাসরি অনুপমকে জিজ্ঞাসা করলেন যে এই অপমানজনক কাজে তার কোনো সম্মতি আছে কি না, তখন অনুপম একদম চুপ। মামার কথার অবাধ্য হওয়ার মতো কোনো ক্ষমতাই তার ছিল না। আর তার এই কাপুরুষের মতো নীরবতাই কিন্তু তার ভাগ্য চিরতরে নির্ধারণ করে দিল। অত্যন্ত শান্তভাবে সব গয়না যাচাই করা হলো। দেখা গেল গয়না তো কম নয়, বরং মামার দাবির চেয়েও অনেক বেশি। এরপর শম্ভুনাথবাবু পুরো বরযাত্রীকে পরম সমাদরে পেট ভরে খাওয়ালেন, আর ঠিক তারপর একদম শান্ত গলায় একটা কথা বললেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যাহারা মনে করে তাহাদের হাতে আমি কন্যা দিতে পারি না। একদম যাকে বলে মাইক ড্রপ মোমেন্ট, সোজা বিয়ে ক্যান্সেল। 6. যৌতুক প্রথার মূলোৎপাটন। চলুন পুরো ঘটনাটাকে একটু পেছনের দিকে সরিয়ে গিয়ে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখি। গল্পটা কেবল একটা ভেঙে যাওয়া বিয়ের গল্প নয়, এটি আসলে পুরুষতান্ত্রিক লোভ আর যৌতুক প্রথার মুখে একটা প্রচণ্ড জোরের চর। এখানে আমরা শুধু একজন আত্মসম্মানবোধ সম্পন্ন বাবাকেই দেখি না, বরং কল্যাণীর মতো একজন আত্মনির্ভরশীল দৃঢ়চেতা নারীর উত্থানও দেখতে পাই। ১৯১৪ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমনটা ভাবা সত্যি অকল্পনীয় ছিল। আর সব শেষে এই গভীর আর একটু অস্বস্তিকর প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। ১ শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেছে ঠিকই, কিন্তু সমাজ কি সত্যি লোভের দাড়িপাল্লায় কনের মূল্য মাপা পুরোপুরি বন্ধ করতে পেরেছে? আজও কি আমাদের আশেপাশে ওই অনুপমের মামারা ঘুরে বেড়াচ্ছে না? একটু ভেবে দেখবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।